আসসালামু আলাইকুম। শুভেচ্ছা সহ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনিকা জাহিন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দাসূচি সংবাদ শিরোনামগুলো। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতেই হবে বললেন তারেক রহমান। সংস্কারের নামে কালক্ষেপণে ভিন্ন উদ্দেশ্য আছে মন্তব্য। যে কোনো পরিস্থিতিতে আগামী বছরের জুনের মধ্যেই নির্বাচন, জানালেন প্রধান উপদেষ্টা। টোকিওতে জাপানের সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ। সুশিক্ষিত জাতি গঠনে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান। সমাজের সবাইকে ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয় মন্তব্য। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যের বিশাল অংশ জুড়ে রয়েছে প্রকৃতি বন্দনা। পরিবেশকে ধারণ করেছেন গভীর মমতায়। এবং লাহোরে প্রথম টি-20তে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের ৩৭ রানের জয়। লিটনের লড়াকু ইনিংসের পরেও সিরিজে পিছিয়ে টাইগাররা। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত প্রসঙ্গে। জাতীয় নির্বাচন নিয়ে তালবাহানা হচ্ছে অভিযোগ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতেই হবে। রাজধানীতে তারুণ্যের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, সংস্কার নিয়ে কালক্ষেপণে মনে হচ্ছে কারো ভিন্ন উদ্দেশ্য আছে। বলেছেন, আদালতের রায় অবজ্ঞা করে ইশরাক হোসেনের শপথ গ্রহণে বাধা সৃষ্টিতে স্বৈরাচারের পুনরাবৃত্তি দেখেছে মানুষ। রাহুল রায়ের রিপোর্ট। স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের আয়োজনে এর আগে চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে বিভাগীয় তারুণ্য সমাবেশ। এবার রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তরুণদের সমাবেশ। সিলেট, ময়মনসিংহ, ফরিদপুর আর ঢাকা বিভাগের এই সমাবেশে সারা দেশ থেকে আসা তরুণদের ঢল নামে। রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সারা দেশব্যাপী এই তারুণ্য সমাবেশ। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও তারুণ্যের জয়গান করেন। রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশ পরিচালনার পুরো পরিকল্পনা তরুণদের সামনে তুলে ধরে দ্রুত নির্বাচনের দাবি জানান তিনি। দেশের এই বহুল জনসংখ্যাকে যদি জনসম্পদে রূপান্তর করতে পারি, তাহলে এই জনসংখ্যাই হতে পারে দেশের উন্নয়নের সবচেয়ে বড় নিয়ামক। জনগণের জীবন মানের উন্নয়ন, নারী পুরুষ সবার জন্য নৈতিক মূল্যবোধ, কর্মসূচি, কর্মমুখী শিক্ষা ব্যবস্থা, গ্রামীণ উন্নয়নে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার, ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশ, দক্ষতা বাড়াতে ব্যাপক প্রশিক্ষণ কর্মসূচি চালু, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং জনশক্তি রফতানি। বিএনপি স্বল্প এবং দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নিয়েছে। আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে মনে হয় এরই ভিতরে টালবাহানা শুরু হয়েছে বা চলছে। সংস্কার নিয়ে সময়ক্ষেপণের আড়ালে অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে এবং বাইরে কারো কারো মনে হয় কিছু ভিন্ন উদ্দেশ্য রয়েছে। অতীতেই বাংলাদেশেই রেকর্ড রয়েছে 3 মাসের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব। কিন্তু আজ আমরা দেখছি 10 মাস পার হয়ে গেল, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করছে না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আবারও আমরা বলতে চাই, আগামী ডিসেম্বরের মধ্যেও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। দক্ষিণ সিটির মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ নিয়েও কথা বলেন তারেক রহমান। আদালতের রায়ের প্রতি সম্মান না দেখিয়ে যারা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়রের দায়িত্ব গ্রহণে বাধা সৃষ্টি করেছে, সেই স্বৈরাচারের সেই একই যে ঘটনা, সেটির পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি। যারা আইনের প্রতি শ্রদ্ধা দেখায় না, যারা আদালতের নির্দেশকে অবজ্ঞা করে, তাদের কাছ থেকে আমরা কতটুকু সংস্কার আশা করতে পারি? আগামী নির্বাচনের জন্য তরুণদের প্রস্তুতি নিতে বলে তারেক রহমান নিজ দলের নেতাকর্মীদের জনগণের মন জয়ে কাজ করার আহ্বান জানান। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা।
যে কোনো পরিস্থিতিতে আগামী বছরের জুনের মধ্যেই বাংলাদেশে সাধারণ নির্বাচন হবে বলে আবারও জানালেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেছেন, সরকারের গৃহীত সংস্কার উদ্যোগগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নির্দিষ্ট সময়ের মধ্যেই নির্বাচন হতে হবে। জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং জাপান বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লীগের সভাপতি তারো আসো প্রধান উপদেষ্টার সঙ্গে টোকিওর ইম্পেরিয়াল হোটেলে সাক্ষাৎ করলে অধ্যাপক ইউনূস এমন মন্তব্য করেন। প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার 3টি গুরুত্বপূর্ণ ক্ষেত্র সংস্কার, খুনিদের বিচার এবং সাধারণ নির্বাচনের জন্য কাজ করছে। প্রধান উপদেষ্টা বলেন, আগের সরকার দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী তারো আসো বাংলাদেশকে রাজনৈতিক স্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়ার জন্য অধ্যাপক ইউনূসকে ধন্যবাদ জানান। ইলেকশনের বিষয়ে আলাপ হয়। প্রফেসর ইউনূস জানিয়েছেন যে ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। উনি বলেছেন যে তার গভর্নমেন্ট অলরেডি বিভিন্ন এরিয়াতে সিরিজ আকারে রিফর্ম করছেন এবং রিফর্মের অলরেডি আমরা কিছু ফল পাচ্ছি। বিশেষ করে ইকোনমিক ফ্রন্টে আপনারা দেখেছেন যে অনেকগুলো কাজ হয়েছে। ফরেন এক্সচেঞ্জ আপনার রিবিল্ডিং হয়েছে, এই ব্যাংকিং সেক্টরের হেলথটা রেস্টোরেশন হয়েছে, যে রোহিঙ্গা ক্রাইসিসটা কিভাবে দ্রুত সমাধান করা যায় এবং সেই জন্য প্রফেসর ইউনূস তার কাছ থেকে সহায়তা চেয়েছেন। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু বলেছেন, সুশিক্ষিত জাতি গঠনে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে হবে। মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, সমাজের কাউকে বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয়। এজন্য অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগতভাবে উন্নয়ন নিশ্চিতে তরুণদের পাশাপাশি সবার সমন্বিত পদক্ষেপ জরুরি। আলিম আল রাজের রিপোর্ট। দারিদ্রতার কারণে প্রতি বছরই দেশে বিভিন্ন স্তরে ঝরে পড়ছে অসংখ্য শিক্ষার্থী। বিভিন্ন গবেষণা বলছে, প্রাথমিকের গণ্ডি পেরোলেও মাধ্যমিকে হারিয়ে যাচ্ছে 41% মেয়ে ও 33% ছেলে শিক্ষার্থী, যা অত্যন্ত উদ্বেগজনক। অর্থের অভাবে ঝরে পড়া নয়, শিক্ষা হোক সবার অধিকার, এ লক্ষ্যে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্র। প্রাণ প্রকৃতি রক্ষার পাশাপাশি মানুষের কল্যাণে কাজ করায় প্রতিষ্ঠানটির প্রতি কৃতজ্ঞতা জানান শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। তার এই উপবৃত্তির ফলে নানা পরিবার, এবং তিনি শুধু আমাদের স্কুলটা না, সম্পূর্ণ দেশেও এরকম উপবৃত্তির ব্যবস্থা করেছেন। আমাদের সন্তানেরা যেন ভবিষ্যতে ওনারই মতো একজন আদর্শ গড়ে উঠে সমাজসেবামূলক কাজ করে যেতে পারে, আমরা সে আশাই করি। যতটুকুই হোক এটা আমাদের খুবই আনন্দের বিষয়, খুবই সামান্য হলেও এটাও আমাদের অনেক কাজে লাগবে। ভবিষ্যতে আমার ছেলেরা জন্য এরকম করতে পারে, সবাই ওনার মতন সবাই হতে পারে, আমরা সেই আশাই করতেছি। শিক্ষার আলোকবর্তিকা সব স্তরে পৌঁছে দিতে এমন উদ্যোগ অনুকরণীয়। আমরা স্যারের প্রতি কৃতজ্ঞতা জানাই, আন্তরিকভাবে তাকে ধন্যবাদ জানাই এবং এই উদ্যোগ যেন অব্যাহত থাকে এই আশা করি। স্যারের যে উদ্যোগ, এটার ফলে তারা আরো এগিয়ে যাবে ইনশাল্লাহ আশা করি, এবং উত্তরোত্তর তাদের সমৃদ্ধি আমরা কামনা করি। শিক্ষার বৈষম্য কমাতে পারলেই পরিবেশ সচেতন, আলোকিত ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলা সম্ভব মনে করেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু। মূল্যবোধের কিন্তু অবক্ষয় হয়ে গেছে অনেক। একটা মানুষ কিন্তু তার পক্ষে যতটুকু যেটা করা ক্ষমতা আছে কিংবা তার সুযোগ আছে, তার এক্সারসাইজ তাকে করতে হবে। সেটা যদি না করে তাহলে কিন্তু এটা তার ব্যর্থতা। আমরা সবসময় মনে করি অর্থনৈতিকভাবে আমাকে দ্রুত আগাতে হবে, অর্থনৈতিক অর্জন করতে হবে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে, কিন্তু শর্টকাটে স্বাবলম্বী হওয়া কোনো অবস্থাতেই কিন্তু এটা অ্যাকসেপ্টেবল না। এই স্কুলটা যেহেতু আমার স্কুল, আমি এখানে পড়াশোনা করেছি, সুতরাং আমার কিন্তু এই স্কুলের প্রতি একটা দায়িত্ব আছে। তোমরা যদি ভালো কিছু করো, ভালো কিছু অর্জন করতে পারো, সেটাই কিন্তু সবচেয়ে বড় স্যাটিসফ্যাকশন হবে এই বৃত্তির থেকে। সব কথার শেষ কথা, এই দেশটা আমাদের, এই দেশটাকে ভালো রাখার দায়িত্ব আমাদের সবার। আমি ভালো থাকার সাথে সাথে আমার ভবিষ্যৎ প্রজন্মও কিন্তু ভালো থাকবে। অনুষ্ঠানে 25 জন শিক্ষার্থীদের সহায়তার বৃত্তির চেক হস্তান্তর করেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন চেয়ারম্যান। আলিম আল রাজি, চ্যানেল আই, ঢাকা। কাজী নজরুল শুধু দ্রোহ কিংবা প্রেমের কবি ছিলেন না, তিনি প্রকৃতির কবিও ছিলেন। তার সাহিত্যের বিশাল অংশ জুড়ে রয়েছে প্রকৃতি বন্দনা।
উপন্যাস, গল্প, কবিতায় বাংলার প্রকৃতির অপার সৌন্দর্য তুলে ধরেছেন সুনিপুণভাবে। তিনি প্রকৃতিকে হৃদয় দিয়ে অনুভব করেছেন, ধারণ করেছেন গভীর মমতায়। তাই তো সাহিত্যের মাধ্যমেই প্রকৃতি রক্ষায় বার্তা দিয়েছেন কবি নজরুল। বিদ্রোহী কবির প্রকৃতির আলপনা নিয়ে আফরোজা হাসির রিপোর্ট। বিশ্বে যত ফুটিয়াছে ফুল, ফলিয়াছে যত ফল। আবহমান কাল ধরেই প্রকৃতির রূপ আর মোহনীয় সৌন্দর্য মানব মনকে উদ্বেলিত করেছে। দ্রোহ বা সাম্যের কবি নজরুল প্রকৃতির প্রেমেও পড়েছিলেন। তারই প্রতিফলন ঘটেছে তার সাহিত্য জুড়ে। বাতাসে দোল খাওয়া ফুলের মুগ্ধতা, গাছে গাছে পাখির কুহুতান, গ্রামের মেঠোপথ, মায়াবী জোছনা রাত কিংবা সাগরের নীল জলরাশির অপার সৌন্দর্য নজরুলের সাহিত্যকে করেছে সমৃদ্ধ। তারই প্রমাণ মেলে দোলন চাপা, ঝিঙে ফুল, ফণি মনসা, রক্তজবা গ্রন্থের নামকরণে। নার্গিস কখনো প্রিয়তমা, আবার কখনো ফুল হিসেবে এসেছে তার জীবনে। গানের উপমায়, কথায়, ছন্দে নজরুল প্রকৃতিকে তুলে ধরেছেন উদারভাবে। প্রকৃতি বন্দনার পাশাপাশি নজরুলের লেখনীতে উঠে এসেছে মানুষের প্রকৃতি বিনাশী কর্মকাণ্ডের অশনি সংকেত। শত বছর আগেই তিনি রোজ কিয়ামত বা প্রলয় দিন প্রবন্ধে লিখেছেন জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা নিয়ে। প্রাণ প্রকৃতি রক্ষায় সচেতনতার পাশাপাশি তরুণ প্রজন্মের জোরালো ভূমিকার কথাও বলেছেন দ্রোহের কবি নজরুল। আর তা নিশ্চিত হলেই ভবিষ্যৎ প্রজন্ম পাবে প্রাণ প্রাচুর্যে ভরা বাসযোগ্য ধরিত্রী। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক, বিদ্রোহী কবির প্রকৃতির আলপনা নিয়ে বিশেষ আয়োজন দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। শহরের বাড়ি বা আঙিনায় শুধু ফল ফসল উৎপাদন কিংবা সবুজের আশ্রয়ের খোঁজার প্রয়াসে নয়, বরং নগরে বসেও পারিবারিক সম্পর্ক উন্নয়নে, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন সৃষ্টিতে ভূমিকা রাখছে ঘরোয়া ফসলি উদ্যানগুলো। ফলে নাগরিকদের মাঝে পারস্পরিক বন্ধন ও ভাগাভাগির দারুণ এক দৃষ্টান্ত সৃষ্টি করছে ছাদকৃষি আয়োজন। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। নড়াইলের লোহাগাড়া উপজেলার লক্ষ্মীপাশা, এখানে নিজের দোতলা বাড়িকে ঘিরে সুষমা অধিকারী গড়ে তুলেছেন বিচিত্র ফসলের এক ছোট্ট ভুবন। ছাদ থেকে শুরু করে আঙিনা পর্যন্ত সবখানে চাষ করা হচ্ছে নানা জাতের ফলমূল আর শাকসবজি। আমি মরিচ কিনি না। মরিচ কিনেন না? না। এগুলো কি আদা করেছেন? হ্যাঁ হ্যাঁ। এত আদা দিয়ে কি করবেন? আত্মীয়স্বজনদের দিব, সবাইকে দিব। দেখেন আম, অনেকগুলো আম ধরছে। এটা কি আম? সূর্য ডিম। সূর্য ডিম। এই জিওব্যাগে কি দেবেন? বরবটি লাগানো হয়ে গেছে। হয়ে গেছে অলরেডি। এই যে এত গাছ, এটা হিউজ পরিমাণ। আপনার পরিবারের সদস্য কতজন? সদস্য মূলত 4 জন। আচ্ছা, তার বাইরে আবার আর কি? দুপুরবেলায় 25 জন লোকে রান্না করি। এখানে ফসল নিরাপদ করতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। তবে জৈব সার তৈরির উপকরণ সংগ্রহের বিষয়টি অভিনব। আমার বাড়ির চাল ধোয়া পানি, ভাতের মাড়, কলার খোসা, ডিমের খোসা এগুলো ফেলানো যায় না। ওই যে কোনায় দেখলাম করতে। আরো প্রত্যেক দোকানে দোকানে আমার বালতি দেওয়া আছে। আচ্ছা। ওই ডিম টিম যেগুলো রেস্টুরেন্টে ওরা ওতে রেখে দেয়। মাঝে মাঝে তাদের আমি এটা সেটা খাওয়াই আসি। আচ্ছা। ডিম খোসাটা দিচ্ছে। এই ছোট্ট উদ্যোগটি যেন এক বড় সম্প্রীতির গল্প। এই বাড়ি যখন বানিয়েছেন তখন এটার আপনি কিঞ্চিত বিরোধিতা বা এটার পক্ষে ছিলেন বলে আমি শুনি। মুখে পক্ষে ছিলাম না, কিন্তু অন্তরে পক্ষে ছিলাম। অন্তরের থেকে এটা না চাইলে সম্ভব না। অবশ্যই, একদম খাঁটি কথা বলেছেন। বাবার হাতে কৃষি শিক্ষা, বড় হয়ে নিজ বাড়ির আঙিনা, ছাদ, বারান্দার তিল পরিমাণ জায়গা খালি রাখেননি সুষমা বিশ্বাস ছাদ কৃষির আয়োজন নিয়ে। এটি শুধু তার নিজের জন্য নয়, তার কর্মজীবনের অন্যান্য যারা আছেন সবাইকে মিলে 25 জনের সংসার, তাদের সবার নিরাপদ খাদ্যের সংস্থান হয় এই ছাদ কৃষি থেকে। এটি অবশ্যই হতে পারে অন্যের জন্য অনুসরণীয়। নড়াইলের লোহাগাড়ার সুষমা অধিকারীর ছাদ কৃষি থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। দর্শক, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বেলা 3:05 হৃদয়, মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। মোবাইল অপারেটররা আইএসপি সেবা দিলে টেলিকম প্রযুক্তি খাত বড় হুমকিতে পড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
টেলিযোগাযোগ লাইসেন্সিং নীতিমালা বাস্তবায়নের আগে দেশের স্বার্থকে গুরুত্ব দেওয়ার আহ্বানও জানান এনটিটিএন অপারেটরের প্রতিনিধিরা। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। নতুন টেলিযোগাযোগ নেটওয়ার্ক ও লাইসেন্সিং নীতিমালায় বড় পরিবর্তন আনছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। মোবাইল অপারেটরদের সরাসরি ব্রডব্যান্ড সেবা দেওয়ার সুযোগ নিয়ে চলমান আলোচনার মাঝেই দেশের প্রযুক্তি খাতে যুক্ত হয়েছে ইলন মাস্কের স্টারলিংক। সেক্ষেত্রে প্রশ্ন ও শঙ্কা জেগেছে প্রচলিত ইন্টারনেট ব্যবস্থা নিয়ে। এক একটা লাইসেন্সিং এরিয়াতে 30, 40, 50টা করে লাইসেন্স দিয়ে এমন প্রতিযোগিতা করেছে, রীতিমতো সিক হয়ে গেছে প্রতিযোগিতাটা। অনেকেই খুবই দুর্বল, ইনভেস্টমেন্ট লুজ করেছে, এত কড়া প্রতিযোগিতা। ইয়েস, সীমিত প্রতিযোগিতা এক জায়গায় আছে, 3-4টা টেলিকম অপারেটরের লাইসেন্স আছে। টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্কের কর্মশালায় বক্তারা বলেন, প্রযুক্তি খাতে বিদেশি বিনিয়োগ প্রয়োজন হলেও রাষ্ট্রের নিরাপত্তার বিষয়টিও বিবেচনায় থাকা উচিত। টেলিকম সেবার একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে যে এই সেবা কিন্তু আসলে রাষ্ট্রের নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট। কাজেই এই যোগাযোগের ক্ষেত্রটা পুরোপুরি বিদেশি নির্ভর হওয়াটাও কিন্তু আসলে দীর্ঘমেয়াদে কোনো দেশের জন্য মঙ্গলজনক নয়। কাজেই আমি মনে করি সে পরিস্থিতি লক্ষ্য থাকা উচিত যে একটা সুনির্দিষ্ট সময় পরে যাতে আমাদের দেশীয় উদ্যোক্তারা এবং সরকার চাইলে সে নিজেও এই সেবার একটা বড় অংশ যাতে তারা দখল করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে, যাতে আসলে আমাদের বিদেশি নির্ভরশীলতা কমে। দেশ জুড়ে প্রায় 2 লাখ কিলোমিটার নেটওয়ার্ক আর দেশীয় বিনিয়োগ সুরক্ষায় বিটিআরসির প্রতি আহ্বান জানান সংশ্লিষ্টরা। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। এবার কৃষি সংবাদ। কক্সবাজারে এবার পানের ভালো ফলন হয়েছে। চাষিরা ন্যায্য মূল্য না পাওয়ার কথা বলছেন। কৃষি বিভাগ বলছে নিরাপদ পান উৎপাদন করতে চাষিদের উৎসাহ দেওয়া হচ্ছে। কক্সবাজার থেকে সরওয়ার আজম মানিকের রিপোর্ট। কক্সবাজারের মহেশখালীর মিষ্টি পানের চাহিদা রয়েছে মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে। এখানকার বেশিরভাগ মানুষ পান চাষের সাথে সম্পৃক্ত। মহেশখালীর পাশাপাশি টিকনাফ, উকিয়া, রামু, চকরিয়া, পেকুয়া ও কক্সবাজার সদরেও পান চাষ হয়। ন্যায্য মূল্য পাচ্ছে না বলে অভিযোগ চাষিদের। আমরা পানের মূল্য তো পাই নাই, পানের ন্যায্য মূল্য চাই। আর এলাকার মানুষ যেটা নিয়ে চলে, এটা তো আর কিছু দাম বিক্রি পাইনি। গরুর খরচা দিয়ে আমরা কি খরচা করব, এখন কি মিলছে না। এবারে আবহাওয়া ভালো থাকায় উৎপাদন ভালো হয়েছে। পাশাপাশি নিরাপদ পান উৎপাদনে চাষিদের উৎসাহ দেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। শুধু জৈব বালাইনাশক না, সেক্ষেত্রে আমাদের কিছু ফেরোমন ট্র্যাপ বা আমরা বলি যে হচ্ছে ইয়েলো ট্র্যাপ বলে এক ধরনের ট্র্যাপ পাওয়া যায়। সেই ট্র্যাপ ব্যবহার করলে পরে পাতায় যে পান পাতায় যে ইনসেক্টের আক্রমণ হয়, ইনসেক্টগুলো আমরা সহজেই মেকানিক্যালভাবে দমন করতে পারি। এতে করে আমরা নিরাপদ পান উৎপাদনটা আমরা নিশ্চিত করার জন্য আমরা চেষ্টা করছি। কক্সবাজার জেলায় 3065 একর জমিতে পান চাষ হয়েছে এবার। এর মধ্যে শুধু মহেশখালীতে 1600 একর জমিতে পান চাষ হয়েছে। মিষ্টি পানের জন্য বিখ্যাত এই মহেশখালী, কিন্তু এখানকার চাষিরা বলছেন তারা কোনোভাবেই ন্যায্য মূল্য পাচ্ছেন না। কী কারণে পাচ্ছেন না তার কারণও জানেন না তারা এই ব্যাপারে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন। কক্সবাজারের মহেশখালীর কালার মাঠছড়ার একটি পানের বরজ থেকে সরওয়ার আজম মানিক, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশগুলোর কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ে জোর দিয়েছেন পরিবেশবিদ ও বিশিষ্ট জনেরা। সম্প্রতি খুলনায় পরিবেশ সুরক্ষায় কর্মশালায় তারা বলেছেন, পরিবর্তিত পরিবেশ ও পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়াতে প্রয়োজন সচেতনতা, পারস্পরিক সহযোগিতা আর উদ্যোগের বাস্তবায়ন। দানিয়েল সুজিত বোসের রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে দিন দিন চরম ক্ষতির সম্মুখীন হচ্ছে দেশের দক্ষিণাঞ্চল। তাপমাত্রা বৃদ্ধির কারণে নেমে যাচ্ছে ভূগর্ভস্থ পানির স্তর। পরিস্থিতি উত্তরণে কর্মশালায় উঠে আসে জলবায়ু অভিঘাত মোকাবেলায় নানা তথ্য, উপাত্ত ও করণীয়। আমরা যে ক্লাইমেট চেঞ্জের কারণে যে আমরা যে এফেক্টেড হচ্ছি, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, এবং এই বিষয়ের উপরে আরো বেশি আমাদের তৃণমূল পর্যায়ে
আমরা যদি কনফারেন্স করি উপকূলীয় যারা ক্লাইমেট চেঞ্জের কারণে যারা মাইগ্রেটেড পিপল, বিশেষ করে নারী এবং শিশু, বা সাস্টেইনেবল একটা বাঁধ নির্মাণ হলে পরবর্তীতে যতই ফ্লাড হোক বা যাই হোক ওই বাঁধটা পরবর্তীতে ভাঙছে। খুলনা সহ দেশের 6 জেলায় জলবায়ু পরিবর্তন সহ প্রাকৃতিক নানা সমস্যা নিরসনেই ব্যতিক্রমী এমন আয়োজন। এডুকেশন প্রোগ্রাম আছে, হেলথ প্রোগ্রাম আছে, ভোকেশনাল ট্রেনিং প্রোগ্রাম আছে এবং জলবায়ু নিয়ে আমরা গ্রাম এবং শহরে আমাদের দুটো ইনস্টিটিউট আছে। বক্তারা বলেন, বৈশ্বিক প্রেক্ষাপটে বর্তমানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে জলবায়ু পরিবর্তনে ঝুঁকিতে থাকা দেশগুলো। আমরা হারিয়েছি ইকোলজি, আমরা হারিয়েছি ইকোসিস্টেম, আমরা হারিয়েছি এই এলাকার বায়োডাইভার্সিটি, যার কারণে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পাবে। এদিকে আমাদের সলিউশন হলো দূষণের কথা বলি, গ্রিন হাউস গ্যাস ইমিশন, সেটা তো করছে প্রভাবশালী কান্ট্রিগুলো, বুঝতেই পারছেন। বড় বড় কান্ট্রিগুলোর পূর্ণাঙ্গ দায়ভার যেন তাদের এই দূষণ দায়ভার আমাদের উপর এসে পৌঁছাচ্ছে। অপরিকল্পিত নগরায়নের কারণে একদিকে যেমন পরিবেশে ভারসাম্য নষ্ট হচ্ছে, তেমনি বৈশ্বিক উষ্ণায়নে হুমকিতে পড়ছে সভ্যতা। তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে আমরা এমিশন বেশি করছি তাদেরকে এই কার্বন অ্যাফেক্টেড কান্ট্রিকে হেল্প করব, সেটা কিন্তু তারা ঠিকভাবে পালন করছে না। জলবায়ু বদলে দিচ্ছে পৃথিবী, আর তাই প্রতিরোধী হতে পারে নিরাপদ ভবিষ্যৎ। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, খুলনা। এবার খেলার খবর। তেসরা জুন ভুটানের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ এবং 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাই ম্যাচের জন্য 26 সদস্যের বাংলাদেশ ফুটবল দল ঘোষণা করেছে বাফুফে। 3 প্রবাসী ফুটবলার ইংল্যান্ডের হামজা চৌধুরী, কানাডার শামিত সোম ও ইটালিয়ান ফাহমিদুলকে রেখেই প্রাথমিক দল সাজিয়েছেন স্প্যানিশ কোচ হাভিয়ের ক্যাব্রেরা। ফাহমিদুল এলেও 4 জুন ঢাকায় আসার কথা রয়েছে হামজার। জাতীয় দলে অভিষেক হলেও 10 জুন ঘরের মাঠে প্রথম ম্যাচ হামজার। ইতোমধ্যেই বিক্রি হয়ে গেছে ম্যাচের সব টিকিট। স্কোয়াড থেকে জুনিয়র সোহেল রানা বাদ পড়লেও ফিরেছেন ফরওয়ার্ড সুমন রেজা। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতেই হবে বললেন তারেক রহমান। সংস্কারের নামে কালক্ষেপণে ভিন্ন উদ্দেশ্য আছে মন্তব্য। যে কোনো পরিস্থিতিতে আগামী বছরের জুনের মধ্যেই নির্বাচন, জানালেন প্রধান উপদেষ্টা। টোকিওতে জাপানের সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ। সুশিক্ষিত জাতি গঠনে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান। সমাজের সবাইকে ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয় মন্তব্য। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যের বিশাল অংশ জুড়ে রয়েছে প্রকৃতি বন্দনা। পরিবেশকে ধারণ করেছেন গভীর মমতায়। এবং লাহোরে প্রথম টি-20তে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের 37 রানের জয়। লিটনের লড়াকু ইনিংসের পরেও সিরিজে পিছিয়ে টাইগাররা। দর্শক, চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।